প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো ভেদ অর্থাৎ ভ্যারিয়েশন। ভেদ বা ভেরিয়েশন চ্যাপ্টার শুরু করার আগে আমরা জেনে নেব যে চলরাশি বা ভেরিয়েবল কাকে বলে। কোনো রাশিমালা বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান পরিবর্তিত হলে ওই রাশিটিকে বলা হয় চলরাশি অর্থাৎ ভেরিয়েবল কোয়ান্টিটি বা চল অর্থাৎ ভেরিয়েবল। আমরা একটি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো যে y ইকুয়ালস টু 2x প্লাস 1। তাহলে এই রাশিমালায় x এর মান আমরা যদি 1 বসাই তবে y এর মান পাবো 2 ইন্টু 1 প্লাস 1। 2 ইন্টু 1 করে আমরা পাই 2, তার সাথে 1 অ্যাড করে হয় 3। আবার x এর মান যদি আমরা 2 ধরি, তো x এর মান 2 ধরলে আমরা পাবো 2 ইন্টু 2 দ্যাট ইজ 4, তার সাথে 1 অ্যাড করে আমরা পাচ্ছি 5। অর্থাৎ দেখতে পাচ্ছি x এর মান যখন বিভিন্ন রকম ভাবে পরিবর্তিত হচ্ছে, সাথে সাথে অটোমেটিক y এর মানও পরিবর্তিত হচ্ছে। তাই এখানে x এবং y এরা হলো চলরাশি বা ভেরিয়েবল। এখানে x এর মানের উপরে y এর মান নির্ভর করছে বা ডিপেন্ডেবল। তাই এ কারণে x কে বলা হয় স্বাধীন চলরাশি বা ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং y যেহেতু x এর উপর নির্ভরশীল তাই y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ অধীন চলরাশি।
আমরা জানি দুটো চলরাশি বা ভ্যারিয়েবলের সংশ্লিষ্ট মান অর্থাৎ করসপন্ডিং ভ্যালুর সাপেক্ষে তাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট যদি সব সময় সমান আসে অর্থাৎ কনস্ট্যান্ট হয়, তবে তাদের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক থাকে বা ইনভার্স ভ্যারিয়েশন সম্পর্ক থাকে, এবং যদি তাদের ভাগফল বা ডিভিশন রেজাল্ট যদি সর্বদা সমান আসে তখন তাদের মধ্যে থাকে হচ্ছে সরলভেদ সম্পর্ক বা ডিরেক্ট ভ্যারিয়েশন। এখানে এ এবং বি তাদের যে করসপন্ডিং ভ্যালুগুলো দেওয়া আছে তার সাপেক্ষে তাই আমরা প্রথমে গুণফল বা মাল্টিপ্লিকেশন রেজাল্ট এবং ভাগফল অর্থাৎ ডিভিশন রেজাল্ট এই দুটোই রেজাল্ট আমরা বের করে দেখব যে কোন ক্ষেত্রে সেই ভ্যালুগুলো সমান আসছে। এর প্রথম ভ্যালু দেওয়া আছে 25 এবং করসপন্ডিং ভ্যালু এর করসপন্ডিং ভ্যালু বি এর সেই ভ্যালুটা দেওয়া আছে 10। তো আমরা a ইন্টু বি 25 ইন্টু 10 করে আমরা পেলাম হচ্ছে গিয়ে 250 অ্যান্ড a বাই বি দ্য 25/10, এই 25/10 কে 5 দিয়ে ডিভাইড করে আমরা পেলাম হচ্ছে 5/2। অর্থাৎ a এবং b এর যে প্রথম যে মানগুলো দেওয়া আছে তার সাপেক্ষে আমরা তার মাল্টিপ্লিকেশন রেজাল্ট পেয়েছি 250 এবং ডিভিশন রেজাল্ট পেয়েছি 5/2। এবার আমরা দ্বিতীয় সেটে আমরা দেখছি এর ভ্যালু দেওয়া আছে 30 এবং বি এর ভ্যালু দেওয়া আছে 12, এবং সেক্ষেত্রে তাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসছে 360 এবং ডিভিশন রেজাল্ট 30/12, একে আমরা 6 দিয়ে ডিভাইড করে আমরা পাচ্ছি 5/2। আবার এর ভ্যালু যখন দেওয়া আছে 45 এবং বি এর ভ্যালু দেওয়া আছে 18, তখন তাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসছে 810 এবং তাদের ডিভিশন রেজাল্ট 45/18, একে 9 দিয়ে ডিভাইড করে আমরা পাচ্ছি 5/2। এবং এর ভ্যালু যখন 250 এবং বি এর ভ্যালু যখন 100, তখন তাদের মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসছে 25,000 এবং ডিভিশন রেজাল্ট আসছে 250/100 করে, একে আমরা যখন ডিভিশন করে আমরা পাচ্ছি 5/2। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে এ এবং বি এর সংশ্লিষ্ট মান বা করসপন্ডিং ভ্যালুর সাপেক্ষে এ বাই বি, এই এ বাই বি এর ভ্যালু সর্বদা সমান আসছে, অর্থাৎ 5/2 আসছে, সব ক্ষেত্রেই আসছে 5/2। কিন্তু এ ইন্টু বি এর মান কিন্তু সবসময় সমান আসছে না। প্রথম ক্ষেত্রে আসলো 250, সেকেন্ড ক্ষেত্রে 360 এবং থার্ড ক্ষেত্রে আমরা পেলাম 810 এবং ফোর্থ বা চতুর্থ ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 25,000। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখলাম এ বাই বি এর ভ্যালু সবসময় সমান আসছে, তাই আমরা বলতে পারি যে এ বি এর সাথে সরল ভেদে রয়েছে বা ডিরেক্ট ভেরিয়েশনে আছে। অর্থাৎ এবং সেই সমান ভ্যালুটাই হচ্ছে কনস্ট্যান্ট এবং সেই ভেরিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবকের মান, তাই আমরা বলতে পারলাম 5/2। তাই এক্ষেত্রে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্টের মান আসলো 5/2। প্রশ্নানুযায়ী আমরা মনে করে নিচ্ছি এখানে গ্রামবাসী সংখ্যা বা ভিলেজার্স হলো ভি জন এবং কাজ করতে মোট সময় লাগছে আমাদের টি দিন। এবার এক্ষেত্রে কাজের পরিমাণ যেহেতু অপরিবর্তিত আছে অর্থাৎ ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই গ্রামবাসী সংখ্যা বাড়লে আমরা জানি যে সময় এখানে কম লাগবে, আবার গ্রামবাসীর সংখ্যা যদি কমে যায় তো সেক্ষেত্রে সময় বেশি লাগবে। অর্থাৎ গ্রামবাসী সংখ্যা এবং সময়ের মধ্যে যে ভেদ সম্পর্ক রয়েছে তা হলো ব্যস্তভেদ বা ইনভার্স ভ্যারিয়েশন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি ব্যস্তানুপাতি টি, অর্থাৎ ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। তো সেখান থেকে লেখা যায় ভি ইকুয়ালস টু কে বাই টি, যেখানে কে হলো ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং অবভিয়াসলি কে নট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা লিখতে পারি কে ইকুয়ালস টু ভি ইন্টু টি। এই কে ইকুয়ালস টু ভি ইন্টু টি একে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার প্রথম ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে গ্রামবাসীর সংখ্যা হলো 50 জন বা 50 এবং এই সেক্ষেত্রে পুকুরটি কাটতে সময় লাগছে 18 ডেজ। অর্থাৎ ভি ইকুয়ালস টু 50 এবং টি ইকুয়ালস টু 18। এই ভি এবং টি এর ভ্যালু আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে পাবো কে ইকুয়ালস টু ভি ইন্টু টি, অর্থাৎ 50 ইন্টু 18, মানে 50 ইন্টু 18 করে আমরা পাই হচ্ছে 900। অর্থাৎ এই কনস্ট্যান্ট বা ধ্রুবকের ভ্যালু বা ভেদ ধ্রুবকের ভ্যালু আমরা পেলাম হচ্ছে 900। এবার আমরা সেকেন্ড কেস বা দ্বিতীয় ক্ষেত্রে দেখছি সময় দেওয়া আছে 15 ডেজ। তো এবং আমরা কে এর ভ্যালু পেয়েছি 900। তাহলে নাম্বার 1 ইকুয়েশনে আমরা যদি কে এবং টি এই দুটো ভ্যালু বসিয়ে দিই সেক্ষেত্রে ভি ইকুয়ালস টু পাবো
কে বাই টি, কে ইকুয়ালস টু ভি ইন্টু টি, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাবে কে বাই টি। তাহলে কে বাই টি যদি হয় সেখানে কে এর ভ্যালু 900 এবং টি এর ভ্যালু হচ্ছে 15, 900 বাই 15 করে আমরা পাবো 60। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ 15 ডেজ সময় যদি পুকুরটি কাটতে হয় তাতে আমাদের ভিলেজার্স লাগবে 60, কিন্তু আমাদের ইনিশিয়ালি বা শুরুতে গ্রামবাসী ছিল হচ্ছে 50, আর আমাদের প্রয়োজন হচ্ছে 60। তাহলে অতিরিক্ত কত নিয়োগ করতে হবে? দ্যাট ইজ 60 মাইনাস 50। তো 60 মাইনাস 50 বা 10। প্রশ্নানুযায়ী এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, অর্থাৎ এক্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই। তো সেই কারণে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজেস ওয়াই। আবার এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ এক্স ভ্যারিজেস 1/z। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা পেলাম এক্স ভ্যারিজেস ওয়াই এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেলাম এক্স ভ্যারিজেস 1/z। এবং এই দুটো ক্ষেত্রেই আমরা যদি যৌগিক ভেদের উপপাদ্য বা থিওরেম অফ জয়েন্ট ভ্যারিয়েশন প্রয়োগ করি তবে আমরা পাবো এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড, এক্স ভ্যারিজেস ওয়াই বাই জেড। সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কে হলো ভেদ ধ্রুবক অর্থাৎ ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং অবশ্যই কে নট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড, এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করে পাই কে ইকুয়ালস টু এক্স জেড বাই ওয়াই। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার প্রশ্নে এক্স ওয়াই জেড এর যে ভ্যালু দিয়েছে সেই ভ্যালুগুলোকে আমরা 1 নম্বর ইকুয়েশন এবার বসাবো। প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 1/6, ওয়াই ইকুয়ালস টু 5 এবং জেড ইকুয়ালস টু 9। এবং এই ভ্যালুগুলো 1 নম্বর ইকুয়েশন বসিয়ে আমরা পাই কে ইকুয়ালস টু এক্স জেড বাই ওয়াই, অর্থাৎ 1/6 ইন্টু 9, যেহেতু এক্স এর ভ্যালু 1/6 ইন্টু জেড এর ভ্যালু 9 ডিভাইডেড বাই এখানে ছিল ওয়াই আর এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাই আমরা লিখলাম 1/6 ইন্টু 9 ডিভাইডেড বাই 5, যেটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 9/30, যাকে 3 দিয়ে ডিভাইড করলে আমরা লিখতে পারি 3/10। অর্থাৎ আমরা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান পেলাম 3/10। এবার আবার প্রশ্নে আমাদের দেওয়া আছে ওয়াই এর ভ্যালু 6, জেড এর ভ্যালু 1/5 এবং কে এর ভ্যালু আমরা বের করেছি 3/10। এবং এই ভ্যালুগুলো আমরা নাম্বার 1 ইকুয়েশনে বসিয়ে আমরা এক্স এর ভ্যালু এবার বের করব। এই ইকুয়েশন থেকে আমরা পাই এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জেড, তাই আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই বাই জেড। কে এর ভ্যালু আমরা পেয়েছি 3/10 ইন্টু ওয়াই এর ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে 6, তাই লিখলাম 3/10 ইন্টু 6 ডিভাইডেড বাই জেড, জেড এর ভ্যালু দেওয়া আছে 1/5। এই ভ্যালুগুলো বসিয়ে আমরা পেলাম 3/10 ইন্টু 6 ইন্টু 5/1। এবার 5 দিয়ে 10 কে ডিভাইড করে হয় 2, 2 দিয়ে 6 কে ডিভাইড করলে হয় 3, তাই উপরে আমরা পেলাম 3 ইন্টু 3, নিচে পেলাম 1, অর্থাৎ 3 ইন্টু 3 করে হয় 9, 9/1 করে অ্যান্সার আসে 9। অর্থাৎ আমরা এক্ষেত্রে এক্স এর ভ্যালু পেলাম 9। এখানে a ভ্যারিজেস b, তাই আমরা লিখতে পারি a ইকুয়ালস টু k1 ইন্টু b, যেখানে k1 হলো ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k1 নট ইকুয়ালস টু 0। আবার দেওয়া আছে b ভ্যারিজেস 1/c, সেখান থেকে আমরা লিখতে পারি b ইকুয়ালস টু k2 বাই c, যেখানে k2 হলো ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k2 নট ইকুয়ালস টু 0। এবং আবার দেওয়া আছে আমাদের c ভ্যারিজেস d, সেখান থেকে লেখা যায় c ইকুয়ালস টু k3 ইন্টু d, যেখানে k3 হলো ভেদ ধ্রুবক এবং k3 নট ইকুয়ালস টু 0। এখানে একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে প্রশ্নে যতগুলো ভ্যারিয়েশন রিলেশন বা ভেদ সম্পর্ক দেওয়া থাকবে ঠিক ততগুলোই কিন্তু আমাদের ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নিতে হবে। যেহেতু প্রথম ক্ষেত্রে ছিল a ভ্যারিজেস b, সেক্ষেত্রে আমরা ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নিয়েছি k1। দ্বিতীয় ক্ষেত্রে ছিল b ভ্যারিজেস 1/c, সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নিয়েছি k2।
এবং তৃতীয় ক্ষেত্রে ছিল সি ভ্যারিজাস ডি, এবং সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নিয়েছি k3। অর্থাৎ সেখান থেকে আমরা পেলাম a ইকুয়ালস টু k1b, b ইকুয়ালস টু k2/c এবং c ইকুয়ালস টু k3 ইন্টু ডি। এবার তোমরা লক্ষ্য করো যে a ইকুয়ালস টু k1b যদি হয়, আবার b এর ভ্যালু আমরা কি পেয়েছি k2/c, তাই b এর বদলে আমরা বসিয়ে দিতে পারি k2/c। সেখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব k1 ইন্টু k2 ডিভাইডেড বাই c। আবার c এর ভ্যালু আমরা কি পেয়েছি, c সমান সমান আমরা পেয়েছিলাম k3 ইন্টু ডি, এই c এর জায়গায় আমরা লিখতে পারি k3 ইন্টু ডি। অর্থাৎ সেক্ষেত্রে এর ভ্যালু হয়ে গেল k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k3 ইন্টু 1/d। এবং আমরা জানি যে ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্টগুলোর মধ্যে প্লাস, মাইনাস, ডিভিশন বা মাল্টিপ্লিকেশন ইত্যাদির মাধ্যমে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্টটাও কিন্তু ইটসেলফ আ কনস্ট্যান্ট, অর্থাৎ সেই রেজাল্টটাও কিন্তু একটা ধ্রুবক পদ। অর্থাৎ সেখান থেকে k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k3 এই পদটিকে বা এই টার্মটিকেও কিন্তু আমরা একটি ধ্রুবক পদ হিসাবে কনসিডার করতে পারি, এবং এর আমরা নাম দিলাম k, যেখানে k হলো k1 ইন্টু k2 ডিভাইডেড বাই k3, অর্থাৎ এবং এটাকে আমরা ধরে নিয়েছি এক্ষেত্রে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k নট ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু k ইন্টু 1/d, অর্থাৎ a ইকুয়ালস টু k ইন্টু 1/d থেকে আমরা কনক্লুশন করতে পারি a ভ্যারিজাস 1/d, কারণ এখানে আমরা পেয়েছি a ইকুয়ালস টু একটি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, তার সাথে মাল্টিপল ফর্মে আছে 1/d, এবং এই ফর্মে থাকলেই আমরা তাকে বলতে পারি যে a d এর সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ a is inversely proportional to d। এখানে x ভ্যারিজাস y, সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু k1 ইন্টু y, যেখানে k1 হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k1 নট ইকুয়ালস টু 0। যেহেতু x ইকুয়ালস টু k1 ইন্টু y, সেখান থেকে আমরা k1 এর ভ্যালু পাই x বাই y, এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। আবার y ভ্যারিজাস z, অর্থাৎ y ইকুয়ালস টু kt ইন্টু z, যেখানে k2 হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং অবভিয়াসলি k2 নট ইকুয়ালস টু 0। যেহেতু y ইকুয়ালস টু k2 ইন্টু z, তো সেখান থেকে আমরা পাই k2 ইকুয়ালস টু y বাই z, এবং এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। আবার z ভ্যারিজাস x, অর্থাৎ z ইকুয়ালস টু k3 ইন্টু x, যেখানে k3 হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k3 নট ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাই k3 ইকুয়ালস টু z বাই x, যাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3। অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1 এ আমরা পেয়েছি k1 এর ভ্যালু, ইকুয়েশন নাম্বার 2 তে পেয়েছি k2 এর ভ্যালু, এবং ইকুয়েশন নাম্বার 3 তে পেয়েছি আমরা k3 এর ভ্যালু। এখন আমরা ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 কে যদি মাল্টিপ্লিকেশন করি, তবে আমরা পাবো k1 ইন্টু k2 ইন্টু k3, এটা পাবো লেফট হ্যান্ড সাইডে, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পাবো x বাই y ইন্টু y বাই z ইন্টু z বাই x, এবং এরা পরস্পর কেটে যাচ্ছে, x এর সাথে x ডিভাইড হয়ে কেটে যাচ্ছে, y এর সাথে y ও ডিভাইড হয়ে কেটে যাচ্ছে, এবং z এর সাথে z ডিভাইড হয়ে কেটে যাচ্ছে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকছে 1, এবং লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি k1 ইন্টু k2 ইন্টু k3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ এখানে আমরা পেলাম ভেদ ধ্রুবক তিনটির পারস্পরিক গুণফল হলো 1, এবং এটিই হলো এদের মধ্যে পারস্পরিক নির্ণেয় সম্পর্ক। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন বিটুইন থ্রি ভ্যারিয়েশন কনস্ট্যান্টস। এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই, তো সেখান থেকে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু k ইন্টু x মাইনাস ওয়াই, যেখানে k হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং নট ইকুয়ালস টু 0। এই x মাইনাস ওয়াই k এর সাথে মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, যেটা এপাশে এসে ডিভিশন হয়ে গেল, বাট আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু k, আর k মানেই হচ্ছে k বাই 1। এই অবস্থায় এই x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু k বাই 1, এই অবস্থায় আমরা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি। তোমরা ইতিমধ্যে যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো পদ্ধতি সম্পর্কে জেনেছো, তবু আরেকবার বলছি, তা হলো
যে এই উপরের সাথে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর সাথে আমরা এক্স মাইনাস ওয়াই কে অ্যাড করব, আবার নিচে এই এক্স প্লাস ওয়াই এর থেকেই এক্স মাইনাস ওয়াই কে মাইনাস করব। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও আমরা কে এর সাথে 1 কে অ্যাড করব এবং নিচে কে এর থেকে 1 কে মাইনাস করব। এটা করে আমরা পেলাম 2x বাই 2y ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার 2 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই আমরা পাবো x বাই y ইকুয়ালস টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার আমরা জানি a প্লাস 1 বাই কে মাইনাস 1 একটা কনস্ট্যান্ট হবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম p, যেখানে p হলো কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এবং p নট ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা পেলাম x বাই y ইকুয়ালস টু p, আর সেখান থেকে লেখা যায় x ইকুয়ালস টু p ইন্টু y বা x ইকুয়ালস টু py। এবার প্রশ্নে আমাদের প্রুফ করতে দিয়েছে যে x কিউব প্লাস y কিউব ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু x কিউব মাইনাস y কিউব। অর্থাৎ x কিউব প্লাস y কিউব সমানুপাতি, সরল সমানুপাতি হচ্ছে x কিউব মাইনাস y কিউব। এবং আমরা জানি দুটো রাশি যদি সরল সমানুপাতে থাকে বা দুটো রাশি যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তবে তাদের ডিভিশন রেজাল্ট আসবে কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি প্রুফ করতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটি ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট, তবে আমাদের এই প্রশ্নটি বা আলোচ্য সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এবার আমরা লিখলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা এক্স এর ভ্যালু পেয়েছি পি ইন্টু ওয়াই, তাই যেখানে এক্স আছে সেখানে আমরা বসিয়ে দিলাম পি ওয়াই। তাই এক্স কিউব তার বদলে আমরা লিখতে পারি পি ওয়াই তার কিউব বা তার হোল কিউব। তো সেখান থেকে আমরা পাবো পি কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, এটা উপরে পাবো, আর নিচে পাবো পি কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। এবার উপর থেকে যদি আমরা ওয়াই কিউব কমন নিই আমরা উপরে পাবো পি কিউব প্লাস 1, এবং নিচের থেকেও যদি আমরা ওয়াই কিউব কমন নিই আমরা পাবো পি কিউব মাইনাস 1। এবার উপর নিচ থেকে আমরা ওয়াই কিউবকে কেটে দিলাম, অর্থাৎ আমরা পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু পি কিউব প্লাস 1 ডিভাইডেড বাই পি কিউব মাইনাস 1। এবার পি যেহেতু কনস্ট্যান্ট ছিল তাই পি কিউব প্লাস 1 বাই পি কিউব মাইনাস 1 সেটাও একটি কনস্ট্যান্ট টার্মই আসবে। অর্থাৎ আমরা পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সেটি একটি কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। সেখান থেকে আমরা বলতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রশ্নানুযায়ী এখানে গতিবেগ বা স্পিড হলো অপরিবর্তিত বা আনচেঞ্জড, অর্থাৎ গতিবেগের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তা আমরা জানি যদি গতিবেগের কোনো রকম পরিবর্তন না হয় তবে ডিস্টেন্স যত বাড়বে সেই ডিস্টেন্স অতিক্রম করতে সময়ও বেশি লাগবে বা টাইম বেশি লাগবে, আবার ডিস্টেন্স যদি কমে যায় তবে টাইম কম লাগবে। অর্থাৎ যদি গতিবেগ বা স্পিড অপরিবর্তিত অর্থাৎ আনচেঞ্জড থাকে সেক্ষেত্রে দূরত্বের সাথে সময়ের সরলভেদ সম্পর্ক থাকে, অর্থাৎ আমরা বলতে পারি ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। এবার এক্ষেত্রে আমরা মনে করছি যে ডিস্টেন্স হলো ডি এবং সময় বা টাইম হলো টি। যেহেতু ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি তাই সেখান থেকে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু কে ইন্টু টি, যেখানে কে হলো ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট এবং কে নট ইকুয়ালস টু 0। এই ডি ইকুয়ালস টু কে ইন্টু টি একে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। কারণ প্রথম ক্ষেত্রে আমাদের বলা আছে যে 14 কিলোমিটার ডিস্টেন্স এবং টাইম আছে 25 মিনিট। 25 মিনিটকে আমরা আওয়ারে কনভার্ট করে পেলাম 5/12, অর্থাৎ এক্ষেত্রে ডি ইকুয়ালস টু 14 এবং টি ইকুয়ালস টু 5/12। তো ইকুয়েশন নাম্বার 1 এ আমরা এই ডি এবং টি এর ভ্যালু বসিয়ে আমরা কে এর ভ্যালু বের করে নিতে পারি। কে ইকুয়ালস টু আসবে ডি বাই টি, ডি এর ভ্যালু 14 এবং টি এর ভ্যালু হচ্ছে 5/12, যেটা বসিয়ে আমরা কে এর ভ্যালু পাচ্ছি 14 ইন্টু 12 ডিভাইডেড বাই 5। দ্বিতীয় ক্ষেত্রে টাইম দেওয়া আছে 5 আওয়ার্স এবং কে এর ভ্যালু আমরা পেয়েছি 14 ইন্টু 12 বাই 5, এবং সেক্ষেত্রে কতটা দূরত্ব বা ডিস্টেন্স অতিক্রম করবে তা আমাদের এখন বের করতে হবে। তাই ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা পেলাম ডি ইকুয়ালস টু কে ইন্টু টি। কে এর ভ্যালু আমরা পেয়েছি 14 ইন্টু 12 বাই 5 বা 168/5, অর্থাৎ কেননা 14 ইন্টু 12 করে আমরা পাই 168, তাহলে 168/5। টি এবং কে এর ভ্যালু বসিয়ে আমরা পেলাম ডি ইকুয়ালস টু 168/5 ইন্টু 5,
কারণ ডি ইকুয়ালস টু ছিল কে ইন্টু টি, কে এর ভ্যালু 168/5 ইন্টু টি, টি এর ভ্যালু হচ্ছে 5। এখানে 5 আর 5 কাটাকুটি হয়ে গেল এবং রেজাল্ট হিসাবে আমরা ডি এর ভ্যালু পেলাম 168। অর্থাৎ এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ গাড়িটি বা ট্যাক্সিটি যখন সমবেগে চলছিল সেক্ষেত্রে 5 আওয়ার্স সময়ে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স হলো 168 কিলোমিটার। এখানে প্রশ্নে বলা আছে y হলো দুটি চলের সমষ্টির সমান, অর্থাৎ সাম অফ টু ভেরিয়েবলস। তো আমরা মনে করে নিচ্ছি ফার্স্ট ভেরিয়েবল হলো m এবং সেকেন্ড ভেরিয়েবল হলো n। এবার y যেহেতু দুটি ভেরিয়েবলের সাম, তাই আমরা লিখতে পারি y ইকুয়ালস টু m প্লাস n। যেহেতু ফার্স্ট ভেরিয়েবলকে আমরা m ধরেছি এবং সেকেন্ড ভেরিয়েবলকে আমরা n ধরেছি, তাই এই দুটোর অ্যাডিশন রেজাল্ট বা এই দুটোর সাম হলো y। সেইভাবেই আমরা লিখলাম y ইকুয়ালস টু m প্লাস n। একে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার প্রশ্নে বলা আছে বা প্রথম শর্তানুযায়ী আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন যে ফার্স্ট ভেরিয়েবলটা x এর সাথে সরল ভেদে রয়েছে। অর্থাৎ ফার্স্ট ভেরিয়েবল হলো m, সে x এর সাথে সরল ভেদে আছে বা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনে রয়েছে, তাই m ভ্যারিজ অ্যাজ x। অর্থাৎ সেখান থেকে আমরা লিখতে পারি m ইকুয়ালস টু k1 x, যেখানে k1 হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k1 নট ইকুয়ালস টু 0। আবার অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড ভেরিয়েবল n সে x এর সাথে ব্যস্ত ভেদে আছে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনে রয়েছে, তাই আমরা লিখতে পারি n ভ্যারিজ অ্যাজ 1/x। সেখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু k2/x, যেখানে k2 হলো ভেদ ধ্রুবক বা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k2 নট ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা m এর ভ্যালু পেলাম k1x এবং n এর ভ্যালু পেলাম k2/x। আর ইকুয়েশন 1 এ আমাদের ছিল y ইকুয়ালস টু m প্লাস n। তাহলে ইকুয়েশন 1 এ আমরা m এবং n এর ভ্যালু এবার বসিয়ে দিতে পারি। তাই আমরা ইকুয়েশন নাম্বার 1 এ m এবং n এর ভ্যালু বসিয়ে আমরা পেলাম y ইকুয়ালস টু k1x, মানে যেটা ছিল m এর ভ্যালু, প্লাস k2/x যা ছিল n এর ভ্যালু, এবং এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। এবার x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু -1, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাই আমরা ইকুয়েশন নাম্বার 2 তে এবার x এবং y এর এই ভ্যালু বসিয়ে দিলাম। আমাদের ছিল k1x, তাই x এর ভ্যালু যেহেতু 1 তাই লিখলাম k1 ইন্টু 1 প্লাস k2/x, তাহলে k2/1 ইকুয়ালস টু ছিল আমাদের ইকুয়ালস টু ছিল y, সেই y এর ভ্যালু হচ্ছে -1, তাই আমরা লিখলাম k1 ইন্টু 1 প্লাস k2/1 ইকুয়ালস টু -1। অর্থাৎ সেখান থেকে আমরা পেলাম k1 প্লাস k2 ইকুয়ালস টু -1। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3। আবার বলা আছে x ইকুয়ালস টু 3 হলে y এর ভ্যালু হবে 5। আমরা x এবং y এর সেই ভ্যালু ইকুয়েশন নাম্বার 2 তে বসিয়ে আমরা পেলাম k1 ইন্টু 3 প্লাস k2/3 ইকুয়ালস টু 5। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম 9k1 প্লাস k2/3 ইকুয়ালস টু 5, এবং এই 3 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করে আমরা পেলাম 9k1 প্লাস k2 ইকুয়ালস টু 15। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 4। এক্ষেত্রে ইকুয়েশন নাম্বার 3 তে আমরা পেয়েছি k1 প্লাস k2 ইকুয়ালস টু -1, এবং ইকুয়েশন নাম্বার 4 এ আমরা পেলাম 9k1 প্লাস k2 ইকুয়ালস টু 15। এই ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 একে সলভ করে এবার আমাদের k1 এবং k2 এর ভ্যালু বের করতে হবে। ইকুয়েশন 3 তে আমরা পেয়েছি k1 প্লাস k2 ইকুয়ালস টু -1, এবং ইকুয়েশন 4 এ আমরা পেয়েছিলাম 9k1 প্লাস k2 ইকুয়ালস টু 15। এবার আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করব, সলভ করে k1 এবং k2 এর ভ্যালু বের করব। আমরা কি করছি, ইকুয়েশন 4 এর থেকে ইকুয়েশন 3 কে মাইনাস করছি। মাইনাস করে আমরা পেলাম 9k1 প্লাস k2 মাইনাস k1 প্লাস k2 ইজ ইকুয়ালস টু 15 মাইনাস অফ -1। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 9k1 প্লাস k2 প্লাসে মাইনাসে মাইনাস k1, আবার প্লাসে মাইনাসে মাইনাস k2 ইকুয়ালস টু 15 মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার এখানে দেখো প্লাস k2 থেকে মাইনাস k2 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পড়ে রইল 9k1 মাইনাস k1, এবং রাইট হ্যান্ড সাইডে রইল 15 প্লাস 1। 9k1 এর থেকে k1 মাইনাস করে আমরা পাবো 8k1,
এবং রাইট হ্যান্ড সাইডে 15 এর সাথে 1 অ্যাড করে আমরা পাবো 16। এখান থেকে k1 এর ভ্যালু আমরা বের করে নিতে পারি। k1 ইকুয়ালস টু হবে 16 ডিভাইডেড বাই 8 ইকুয়ালস টু 2। এবারে k1 এর ভ্যালু আমরা ইকুয়েশন 3 তে বসিয়ে k2 এর ভ্যালু বের করে নেব। ইকুয়েশন 3 তে ছিল k1 প্লাস k2 ইকুয়ালস টু -1। এবার k1 এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 2, দ্যাট মিন্স ইকুয়েশন হয়ে গেল 2 প্লাস k2 ইকুয়ালস টু -1। সেখান থেকে k2 ইকুয়ালস টু লেখা যায় -1 -2, -1 -2 করে আমরা পাবো হচ্ছে -3। অর্থাৎ ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 সলভ করে আমরা পেলাম k1 ইকুয়ালস টু 2 এবং k2 ইকুয়ালস টু -3। ইকুয়েশন 2 ছিল y ইকুয়ালস টু k1x প্লাস k2 বাই x। এবার সেই ইকুয়েশনে আমরা k1 এবং k2 এর ভ্যালু বসিয়ে আমরা পেলাম y ইকুয়ালস টু 2 ইন্টু x প্লাস -3 ডিভাইডেড বাই x, অর্থাৎ y ইকুয়ালস টু 2x মাইনাস 3 বাই x। এবং এটাই হলো x এবং y এর মধ্যে রিলেশন। দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন বিটুইন x এবং y, অর্থাৎ x ও y এর মধ্যবর্তী সম্পর্কটি হলো y ইকুয়ালস টু 2x মাইনাস 3 বাই x। এই প্রশ্নে মোট খরচ বা এক্সপেন্ডিচারকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। আমরা ফার্স্ট পার্টকে মনে করলাম এ এবং সেকেন্ড পার্টকে মনে করলাম বি, এবং মোট খরচ বা এক্সপেন্ডিচারকে মনে করলাম এম। এ কারণে লিখলাম এম ইকুয়ালস টু এ প্লাস বি এবং এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, যার প্রথম পার্ট বা ফার্স্ট পার্টকে আমরা এ ধরেছি। সেই এ এক্স এর সাথে সরলভেদে আছে, তাই লিখলাম এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ এ ভ্যারিজ অ্যাজ এক্স, এবং সেখান থেকে লেখা যায় এ ইকুয়ালস টু k1x, যেখানে k1 হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k1 নট ইকুয়ালস টু 0। এবং সেকেন্ড পার্ট অর্থাৎ বি তা x স্কয়ারের সাথে সরলভেদে আছে, এ কারণে লিখলাম b ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু x স্কয়ার, অর্থাৎ b ভ্যারিজ অ্যাজ x স্কয়ার। সেখান থেকে লেখা যায় b ইকুয়ালস টু k2x স্কয়ার, যেখানে k2 হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট এবং k2 নট ইকুয়ালস টু 0। a এবং b এর এই ভ্যালু আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে আমরা পাবো m ইকুয়ালস টু ছিল সেখানে a প্লাস b, তাই এর জায়গায় আমরা বসিয়ে দেবো k1x, এবং b ইকুয়ালস টু ছিল k2x স্কয়ার, তাই b এর জায়গায় আমরা বসিয়ে দেবো k2x স্কয়ার। বসিয়ে আমরা পেলাম m ইকুয়ালস টু k1x প্লাস k2x স্কয়ার। একে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। এবার প্রশ্নে প্রথম ক্ষেত্রে বলা আছে যে x এর ভ্যালু হচ্ছে 100 ডেসিমিটার এবং সেক্ষেত্রে টোটাল এক্সপেন্ডিচার বা মোট খরচ হচ্ছে 5000 রুপিস। তাই আমরা ইকুয়েশন নাম্বার 2 তে x ইকুয়ালস টু 100 এবং m ইকুয়ালস টু 5000 বসিয়ে আমরা পেলাম 100 k1 প্লাস 100 তার হোল স্কয়ার k2 ইকুয়ালস টু 5000। সেখান থেকে লেখা যায় 100 k1 প্লাস 10000 k2 ইকুয়ালস টু 5000, এবং এই টোটাল ইকুয়েশনটাকে আমরা যদি 100 দিয়ে ডিভাইড করি তবে পাবো k1 প্লাস 100 k2 ইকুয়ালস টু 50। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3। আবার দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড কেসে বলা আছে x ইকুয়ালস টু 200 ডেসিমিটার এবং সেক্ষেত্রে টোটাল এক্সপেন্ডিচার m ইকুয়ালস টু হচ্ছে 12000, এবং সেই ভ্যালু বসিয়ে আমরা ইকুয়েশন 2 তে সেই ভ্যালু বসিয়ে আমরা পেলাম 200 k1 প্লাস 200 তার হোল স্কয়ার k2 ইকুয়ালস টু 12000। এবং এই সমীকরণটাকে বা এই ইকুয়েশনকে আমরা যদি 200 দিয়ে ডিভাইড করে দিই তবে পাবো k1 প্লাস 200 k2 ইকুয়ালস টু 60, এবং একে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 4। এবার আমরা ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 কে সলভ করে k1 এবং k2 এর ভ্যালু বের করব। ইকুয়েশন 3 তে আমরা পেয়েছি k1 প্লাস 100 k2 ইকুয়ালস টু 50, এবং ইকুয়েশন 4 এ আমরা পেয়েছিলাম k1 প্লাস 200 k2 ইকুয়ালস টু 60। এখন আমরা ইকুয়েশন 4 এর থেকে ইকুয়েশন 3 কে মাইনাস করছি। ইকুয়েশন 4 এর থেকে ইকুয়েশন 3 কে মাইনাস করে আমরা পেলাম k1 প্লাস 200 k2 মাইনাস k1 প্লাস 100 k2 ইকুয়ালস টু 60 মাইনাস 50। এবার আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি। ব্র্যাকেট তুলে আমরা লিখছি k1 প্লাস 200 k2 মাইনাস k1 মাইনাস 100 k2 ইকুয়ালস টু 60 মাইনাস 50 করে আমরা পেলাম 10। এবার প্লাস k1 এর থেকে মাইনাস k1 ক্যান্সেল হয়ে গেল এবং পরে রইল
200k2 মাইনাস 100k2, 200 এর থেকে 100 মাইনাস করে আমরা পেলাম হচ্ছে 100k2 এবং তার ভ্যালু আসলো 10 এবং সেখান থেকে k2 এর ভ্যালু বের করে আমরা পেলাম 10/100 দ্যাট ইজ 1/10। এবার এই k2 এর এই ভ্যালু আমরা ইকুয়েশন 3 তে বসিয়ে k1 এর ভ্যালু বের করে নেব। ইকুয়েশন 3 তে ছিল k1 প্লাস 100k2 ইকুয়ালস টু 50, তো সেখানে k2 এর বদলে আমরা বসাবো 1/10 এবং সেটা বসিয়ে আমরা পেলাম k1 প্লাস 100 ইন্টু 1/10 ইকুয়ালস টু 50। এবার 10 দিয়ে 100 কে ডিভাইড করে আমরা পেলাম 10, দ্যাট ইজ এখানটাতে হয়ে গেল k1 প্লাস 10 ইকুয়ালস টু 50 এবং সেখান থেকে k1 এর ভ্যালু আসে 50 মাইনাস 10 দ্যাট ইজ 40। অর্থাৎ ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 দুটো ইকুয়েশন সলভ করে আমরা পেলাম k1 এর ভ্যালু 40 এবং k2 এর ভ্যালু আমরা পেলাম 1/10। এইবার এই k1 এবং k2 এর ভ্যালু আমরা বসিয়ে দেব ইকুয়েশন নাম্বার 2 এবং ইকুয়েশন নাম্বার 2 আমাদের ছিল m ইকুয়ালস টু k1x প্লাস k2x স্কয়ার। তো k1 এর ভ্যালু যেহেতু 40 তাই আমরা লিখলাম m ইকুয়ালস টু 40 ইন্টু x প্লাস k2 এর ভ্যালু ছিল 1/10 দ্যাট ইজ 1/10 ইন্টু x স্কয়ার। তো ইকুয়েশনটা হয়ে গেল m ইকুয়ালস টু 40x প্লাস x স্কয়ার বাই 10। এবার আমাদেরকে বলেছে x এর ভ্যালু যদি 250 ডেসিমিটার হয় অর্থাৎ তখন টোটাল এক্সপেন্ডিচার বা মোট খরচ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এই ইকুয়েশনে দ্যাট ইজ m ইকুয়ালস টু 40x প্লাস x স্কয়ার বাই 10 সেই ইকুয়েশনে x এর বদলে আমরা বসিয়ে দিলাম 250, বসিয়ে আমরা পেলাম m ইকুয়ালস টু তাহলে 40 ইন্টু x তাহলে 40 ইন্টু 250 প্লাস x স্কয়ার দ্যাট ইজ 250 ইন্টু 250 ডিভাইডেড বাই ছিল 10 তাই লিখলাম ডিভাইডেড বাই 10। আমরা 10 দিয়ে 250 কে ডিভাইড করে আমরা এখানে পেলাম 25 এবং এটা ক্যালকুলেশন করে আমরা এখানে পেলাম 40 ইন্টু 250 প্লাস 250 ইন্টু 25 এবং সেটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 16,250 রুপিস। অনুযায়ী মনে করি চোঙের আয়তন বা ভলিউম অফ দ্য সিলিন্ডার ইকুয়ালস টু ক্যাপিটাল ভি এবং ভূমির ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস হলো স্মল আর এবং উচ্চতা বা হাইট হলো স্মল এইচ। এবং প্রশ্নে বলা আছে যে আয়তন বা ভলিউম স্কোয়ার অফ দ্য রেডিয়াস অর্থাৎ ভূমির ব্যাসার্ধের বর্গ এবং হাইটের সাথে যৌগিক ভেদে বা জয়েন্ট ভ্যারিয়েশনে আছে। সেখান থেকে আমরা লিখতে পারি ভি ভ্যারিজার্স আর স্কোয়ার এইচ বা ভি ইকুয়ালস টু কে আর স্কোয়ার এইচ, যেখানে কে হলো ভেরিয়েশন কনস্ট্যান্ট এবং কে নট ইকুয়ালস টু 0। তো এখানে দুটো চোঙ যেহেতু রয়েছে তাই আমরা প্রথম চোঙের ক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ বা রেডিয়াস ধরে নিচ্ছি স্মল r1, হাইট ধরে নিচ্ছি স্মল h1। সেক্ষেত্রে আমরা ভলিউম বা আয়তন পাবো v1 ইকুয়ালস টু কে r1 স্কোয়ার ইন্টু h1। আবার দ্বিতীয় চোঙের ক্ষেত্রে যদি ভূমির ব্যাসার্ধ হয় r2 এবং হাইট যদি হয় h2 এবং সেক্ষেত্রে তার আয়তন হবে v2 ইকুয়ালস টু কে r2 স্কোয়ার ইন্টু h2। We are given r1 is to r2 equals to 2 is to 3 এবং সেখান থেকে আমরা লিখতে পারি r1 divided by r2 equals to 2/3 এবং h1 is to h2 equals to 5 is to 4, তাই সেখান থেকে লেখা যায় h1 by h2 equals to 5/4। তো সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত বা রেশিও অফ দি ভলিউমে v1 is to v2। v1 এর ভ্যালু আমরা বের করেছিলাম k ইন্টু r1 স্কোয়ার ইন্টু h1 এবং v2 এর ভ্যালু আমরা বের করেছিলাম k ইন্টু r2 স্কোয়ার ইন্টু h2। সেই ভ্যালু আমরা এখানে লিখে দিলাম এবং এটাকে আমরা লিখতে পারি k r1 স্কোয়ার h1 ডিভাইডেড বাই k r2 স্কোয়ার h2। k হলো এখানে ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম, তাই উপরে এবং নিচে এটা ডিভাইড হয়ে কেটে গেল। তাই আমরা এখান থেকে পেলাম r1 বাই r2 তার হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2। r1 বাই r2 এর ভ্যালু আমরা পেয়েছিলাম 2/3, তাই এখানে লিখলাম 2/3 তার হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2 এর ভ্যালু আমরা পেয়েছি 5/4, তাই এখানে আমরা লিখলাম ইন্টু 5/4। 2 এর হোল স্কোয়ার করে হয় 4 এবং 3 এর হোল স্কোয়ার করে হয় 9, তাই এটা হয়ে গেল 4/9 ইন্টু 5/4। 4 দিয়ে 4 কে ডিভাইড করলাম করে আমরা পেলাম 5/9 এবং 5/9 সেটাকে লেখা যায় 5:9, অর্থাৎ চোঙ দুটির আয়তনের অনুপাত বা রেশিও অফ দি ভলিউম বেরোলো 5:9।
প্রশ্নানুযায়ী মনে করি গোলকের ব্যাসার্ধ বা রেডিয়াস অফ দি স্ফিয়ার হলো স্মল আর ইউনিট, আয়তন বা ভলিউম হলো ক্যাপিটাল ভি ইউনিট কিউব এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ সারফেস এরিয়া হলো ক্যাপিটাল এ ইউনিট স্কোয়ার। প্রশ্নে বলা আছে যে আয়তন বা ভলিউম তা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। সেখান থেকে আমরা লিখতে পারি ভি ভেরিজাস আর কিউব বা ভি ইকুয়ালস টু কে1 আর কিউব। প্রশ্নে আবারও বলা আছে ক্যাপিটাল এ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু কে2 আর স্কোয়ার, যেখানে কে1 এবং কে2 হলো নন জিরো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। প্রশ্নে আমাদের প্রমাণ করতে দিয়েছে যে আয়তনের স্কোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কিউবের সাথে সমানুপাতে থাকবে বা সরল ভেদে থাকবে, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ কিউব। তো সেই প্রমাণের লক্ষ্যে বা সেই প্রমাণ করার জন্য আমরা এখন ভি স্কোয়ারের মানটা আগে বের করে নেব। আমরা পেয়েছিলাম ভি ইকুয়ালস টু কে1 আর কিউব, তাই লিখলাম ভি ইকুয়ালস টু কে1 আর কিউব। এবার সেখান থেকে ভি স্কোয়ারের মান আসবে কে1 আর কিউব তার হোল স্কোয়ার, যাকে আমরা লিখতে পারি কে1 স্কোয়ার আর টু দি পাওয়ার 6। এবার এটাকে এবার লেখা যায় কে1 স্কোয়ার ইন্টু আর স্কোয়ার তার হোল কিউব। এবার আমরা যেহেতু পেয়েছিলাম এ ইকুয়ালস টু কে2 আর স্কোয়ার, সেখান থেকে আর স্কোয়ারের ভ্যালু আসে এ বাই কে2, তাই আমরা লিখলাম কে1 ইন্টু আর স্কোয়ারের ভ্যালু আমরা যেহেতু পেয়েছি এ বাই কে2, তাই আর স্কোয়ারের বদলে লিখলাম এ বাই কে2, অর্থাৎ ভি স্কোয়ারের ভ্যালু হয়ে গেল কে1 ইন্টু এ বাই কে2 তার হোল কিউব। এটাকে আমরা লিখতে পারি কে1 ইন্টু এ কিউব বাই কে2 তার কিউব, অর্থাৎ কে1 বাই কে2 কিউব ইন্টু এ কিউব। এবার এই কে1 বাই কে2 কিউব হবে একটি কনস্ট্যান্ট, যাকে আমরা ধরে নিলাম কে, এবং অবশ্যই কে নট ইকুয়ালস টু 0, অর্থাৎ সেখান থেকে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এ কিউব। যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এ কিউব হয়, তো সেখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ভি স্কোয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ কিউব, অর্থাৎ ভি স্কোয়ার ভ্যারিজাস এ কিউব। এবং এখানেই আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। আজকের ক্লাস তবে এখানেই শেষ করছি। যে অঙ্কগুলি আমি কষে দিয়েছি সেগুলি তোমরা ভীষণ মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং উদাহরণের অঙ্কগুলিও ভালো করে বুঝে নিয়ে খাতায় কষবে। বাকি অঙ্কগুলি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে জানাবে।